কয়েকদিনের প্রবল বৃষ্টি এবং উজানের ভারতের ত্রিপুরা থেকে নেমে আসার ফলে বাংলাদেশের প্রায় 12টি জেলা এরই মধ্যে প্লাবিত এবং এই বন্যায় সরকারিভাবে প্রায় 18 জন মানুষ নিহত হয়েছেন। একই সাথে প্রায় 51 লাখ মানুষ পানিবন্দী। এই বাস্তবতায় এই বন্যার্তদের জন্য দরকার ত্রাণ সহায়তা। মানুষ মানুষের জন্য, মানুষের পাশেই মানুষ। এবং বাংলাদেশের মানুষের একটা বড় শক্তি, বাংলাদেশের মানুষ যে কোনো বিপদে সব সময় বাংলাদেশের মানুষের পাশে থাকে। আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র জনতা ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালাচ্ছেন এবং একটু আগে আমি নিউজে দেখলাম যে এত এত ত্রাণ এসেছে যে টিএসসি থেকে এখন আর জায়গা নেই ত্রাণ রাখবার মতো। শারীরিক শিক্ষার মাঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষার যে মাঠ, সেখানে স্থানান্তর করা হয়েছে ত্রাণ সংগ্রহের জন্য। যদিও নগদ টাকা যেটা নেওয়া হচ্ছে সেটা টিএসসিতে নেওয়া হচ্ছে এবং সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সংগঠনগুলো ত্রাণ নিয়ে এই বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়ানোর কথা বলছেন, যাচ্ছেন, আহ্বান করছেন। একটা বিষয় আমরা দেখতে পাই যে সামাজিক সংহতি কি প্রবল বাংলাদেশের মানুষের মাঝে। এবং প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই নিউ ইয়র্ক বাংলা লাইফের এই অনুষ্ঠানটি দেখছেন, তারাও নিশ্চয়ই বাংলাদেশের এই বন্যার্ত মানুষের জন্য চিন্তা করছেন, চিন্তা করবেন এবং তাদের পাশে সহায়তা করবেন। আজকে আমরা আমাদের এই আলোচনাটি সাজিয়েছি এই বিষয়টি নিয়েই, বন্যা দুর্গত মানুষের পাশে সামাজিক সংহতিতে কিভাবে মানুষ দাঁড়িয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আজকের আলাপ করব। শুরুতে পরিচিত হয়ে নেই, আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিডি টাইমস নিউজের সম্পাদক নোমান রহমান। নোমান রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আরো আছেন রিথিঙ্কিং গভর্নেন্সের এডিটর তালাত মাহমুদ। তালাত মাহমুদ, আপনাকে স্বাগত জানাই। তালাত মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি গভর্নেন্স নিয়ে কাজ করেন, গুড গভর্নেন্স নিয়ে কাজ করেন, সুশাসন নিয়ে কাজ করেন। একটা ভিন্ন আবহাওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছিল, বিশেষ করে ছাত্র জনতার বিপ্লবের পরের যে সময়, সেই সময়ে বাংলাদেশের বন্যা, যেটা নিয়ে বিভিন্ন ধরনের কথা রয়েছে। ভারতকে দুষছে বাংলাদেশের কিছু মানুষ, কেউ কেউ আবার বলছে যে না, এটা আসলে প্রাকৃতিক দুর্যোগই, এখানে ভারতের কোনো কথা ছিল না। সেই বাস্তবতায় আমি এইসবের বাইরে এসে মানুষের যে সহমর্মী আচরণ, মানুষ যে মানুষের পাশে দাঁড়াচ্ছে, বাংলাদেশের মানুষ, সেই প্রসঙ্গটি নিয়ে আপনার কাছে জানতে চাই, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই মানুষ মানুষের পাশে দাঁড়ানো? ধন্যবাদ। ধন্যবাদ নিউ ইয়র্ক বাংলা টিভিতে। আসলে আমাদের গত তিনটে রেজিম, সর্বোপরি 2008 সালে ইলেকশনের পর থেকে 2014, 2018, 2024 করে এক বছর অতিক্রান্ত হয়। সর্বোপরি এই 16 বছর মানুষ কথা বলতে পারে না, ছাত্ররা কথা বলতে পারে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকমতো লিখতে পারে না, কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না। সর্বোপরি অপোজিশন বলতে কিছু ছিল না। ভিন্ন মতকে গত 3টা রেজিম সহ্য করেন, ভিন্নভাবে প্রতিরোধের চেষ্টা করেছে। তারপরে সর্বোপরি 2024 সাল 5 আগস্ট একটা রেভলিউশন হয়ে গেল, একটা বিপ্লব। আমরা বিপ্লবের রেশ কাটি নাই, আমরা একটা ফেস্টিভ্যালের মধ্যে ছিলাম। তার মধ্যেই আমাদের উপর এই বন্যা আসলো। এই বন্যা আসার পরে এটাকে ছাত্ররা খুব সহজভাবে নিয়ে নেই। ভারত উদম্বরা ব্যান করে দিয়েছে, অনেকে অনেকবার বলতেছে, কিন্তু আমরা কূটনৈতিক শিষ্টাচারের যে জায়গাটা আছে সে জায়গা থেকে অনেকে রেসপন্স করে দিই। কিন্তু বিষয়টা আমাদের উৎসবের রেশ কাটে নেই, সেই রেশ কাটনা কাটে একটা আঘাত। এই আঘাতটাকে যে আমরা প্রতিরোধ করার জন্য আমরা কিন্তু ফেস্টিভ্যাল মতো করে আমরা একটা প্রতিরোধ করছি। দেখেন, আপনি বন্যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং তার আগে কুমিল্লা আঘাত আসার সাথে সাথে ছাত্র জনতা, সাধারণ ছাত্র, যুবক এবং সমন্বয় সবাই অস্থিরভাবে এটা প্রতিরোধ করার জন্য যে যা
পেয়েছে সেটা দিয়া মাহমুদ, আমি আপনার কাছে প্র্যাকটিক্যাল জায়গা থেকে, আমি দিয়ে আপনার কাছে খুব ব্যবহারিক জায়গা থেকে শুনতে চাই যে আমরা জানি যে আপনার বাড়িও ফেনীতে, আপনার গ্রামের বাড়িও বন্যায় আক্রান্ত হয়েছে এবং আপনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন আপনার এলাকার মানুষদের সাথে এবং যেখানে যারা উদ্ধার কর্মী রয়েছেন, যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদের সাথে। সেই বাস্তবতা থেকে আসলে আপনার কাছে তথ্য কি আছে? আসলে আমাদের যে ক্রাইসিসটা এসেছে, এটা আমরা প্রতিহত বা সুলভ করার জন্য আমাদের যে স্থানীয় সরকারকে আমরা কিছুদিন আগে আমরা বসে করছি, রিমুভ করেছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, চিকিৎসা ছাত্ররা যদি তাদের সঞ্চয়, বাচ্চাদের সঞ্চয় একত্রিত করে আমরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সামাজিক সাংস্কৃতিক সংস্কারগুলো কেন্দ্রিক যেভাবে এগিয়ে এসেছি, তা না হলে আমাদের যে বাহিনীগুলা, আমাদের যে সংস্থাগুলো, তাদের পক্ষে এই দুর্যোগ অতিক্রম করা সহজ ছিল না। আমরা এখনো কিন্তু অতিক্রম করতে পারি নাই। বন্যা পরবর্তী যে ব্যবস্থাগুলো নেওয়া, সেগুলো নেওয়া এখনো বাকি আছে। তারপরেও আমরা উৎসবের মতো করে, ইউনিটি করে আমরা যে এই বন্যার মোকাবেলা করছি, এটা ছাত্র জনতা এর মধ্যে আমরা জানি যে বন্যার পানি বাড়ার যে প্রবণতা, সেটা কিছুটা হলেও কমেছে। নোমান রহমান, আপনার কাছে আসতে চাই যে বন্যা দুর্গতদের জন্য সরকারি ত্রাণ সহায়তা, অন্যান্য উদ্যোগ রয়েছে, উদ্ধার অভিযান করছে সেনা, নৌ বিমান বাহিনী এবং বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, ফায়ার সার্ভিস। এর বাইরেও সাধারণ মানুষ বিপুলভাবে সাড়া দিয়েছে এবং বেসরকারি খাত, সরকারি খাত অনেকেই তাদের একদিনের বেতন দিয়ে সহায়তা করছে, স্কুলের ছেলেমেয়েরা তাদের টিফিনের টাকা দিয়ে সহায়তা করছে। এই যে সর্বস্তরের মানুষের যে আকাঙ্ক্ষা যে আমাদেরই যারা বন্যা দুর্গত তাদের পাশে দাঁড়ানো, এটাকে একজন সংবাদকর্মী, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ নিউ ইয়র্ক বাংলা লাইভকে, ধন্যবাদ সঞ্চালক আপনি এবং আমার সহ আলোচক তারাত মাহমুদকে। সত্যি অভূতপূর্ব, এক কথায় যদি আমাকে জবাব দিতে হয় আমি বলবো সত্যি অভূতপূর্ব। কারণ আপনি ভালো করেই জানেন বাংলাদেশ একটা দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে। যে ক্রান্তিকাল থেকে আমরা পরিত্রাণ পেলাম, বিগত 16 বছরের শাসন আমলের যে সংকট তৈরি হয়েছিল দেশ গঠনের, সেই সংকটের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ যখন বিনির্মাণ করছিলাম, তখনই আমাদের প্রাকৃতিক দুর্যোগ এরকম একটা আঘাত আমাদের সামনে এসে দাঁড়ায়। যদিও এটা ভারতের ত্রিপুরা থেকে জম্বুর বাঁধ ভেঙে যাওয়ার ভেঙে পানি আমাদের দেশে ঢুকেছে, আকস্মিকভাবে পানি ঢুকেছে। যে পানি এত প্রবল গতিতে এবং এত স্বল্প সময়ে আমাদের বিভাগ, চিটাগং বিভাগ, সিলেট বিভাগ এবং কুমিল্লা বিভাগ, 3টা বিভাগের ভিতরে যেভাবে পানি বেড়েছে, যদিও বন্যা দুর্গত এলাকায় সর্বশেষ 30 ঘন্টায় নদ নদীর কোনো পানি বাড়েনি, তবুও আজ শনিবার বিকাল 3টা পর্যন্ত দেখা যাচ্ছে যে হলো আবহাওয়ার বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র তাদের যে তথ্য জানিয়েছে, বিশেষ করে গোমতী, কুশিয়ারা, মনু, খোয়াই, মেঘনা এবং হালদা নদীর পানি প্রায় 170 সেন্টিমিটার পর্যন্ত কমেছে। পানি কমলেও কিছু কিছু নদ নদীর পানি এখনো বিপদ সীমার মধ্যেই রয়েছে। এই যে পানির আকস্মিক পানির স্রোত, এই পানির স্রোত এই অঞ্চলের দীর্ঘ 34 বছর 35 বছর মতো মানে আমাদের এই পানি মানে এই অঞ্চলে কখনোই আসেনি। তো সাধারণ মানুষের সেই প্রস্তুতি কখনোই ছিল না, কারণ সাধারণ মানুষের ধারণার বাইরে ছিল যে এই ধরনের আকস্মিক বন্যার মোকাবেলা করতে হবে। এই আকস্মিক বন্যার মোকাবেলায়, বন্যার কবলিত যখন মানুষ আমরা আমাদের গণমাধ্যমে আমরা তুলে ধরলাম এবং সারা দেশব্যাপী তখন গণমানুষের যে জাগরণ সৃষ্টি হলো, এটা সত্যিই অভূতপূর্ব। বিশেষ করে তরুণ প্রজন্ম, তাদের যে আবেগ, তাদের যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং সমাজের বিত্তশালী মানুষ, তারপরে আমরা মানে প্রসঙ্গতিক যদি বলি যে আমাদের হিন্দু ভাইদের কথা, তাদেরকেও আমরা দেখছি যে মসজিদে পর্যন্ত আশ্রয় দেওয়া হয়েছে। এটা আমাদের কাছে একটা সম্প্রীতির বাংলাদেশ, একটা সত্যিকারের সম্প্রীতির বাংলাদেশ মনে হয়েছে। আমরা যদি বন্যা দুর্গতদের মধ্যে দেখি টিএসসি তে
গণত্রাণ সংগ্রহ চলছে। এই গণত্রাণ সংগ্রহ এতটাই ব্যাপকতা ছিল সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকার সর্বস্তরের মানুষ তাদের যেখান থেকে সম্ভব হয়েছে সেখান থেকেই তারা ত্রাণ হিসেবে জিনিসপত্র, ওষুধ, খাবার, শুকনো খাবার, স্যালাইন, কাপড় চোপড়, যে যেমন করে পেরেছে সমস্ত ত্রাণ তাদের গাড়িতে করে, বাহনে করে নিয়ে এসে টিএসসি তে জমা দিয়েছে সাধারণ ছাত্রদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ত্রাণ সামগ্রী নিয়ে ওরাও আসলে আসার কোনো ধারণা করেনি যে এত পরিমাণ ত্রাণ তাদের ওখানে আসবে। আপনি একটু আগেই বলছিলেন যে ত্রাণের পরিমাণ এত বেশি হয়ে গেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা বলেছে যে হলো ত্রাণ থেকে অর্থটা এই মুহূর্তে দরকার, যেটা আপনি বলছিলেন। এছাড়াও ধরেন ঢাকার রাস্তাঘাট, পাড়া মহল্লা থেকে অর্থ সংগ্রহ চলছে, কাজ করছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, তারপর বন্যার্তদের সহযোগিতায় অনেক। আমার কাছে কিন্তু এরকম তথ্যও আছে যে দেশের বাইরে থেকে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারাও বিভিন্নভাবে এই বন্যা দুর্গতদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সহায়তা প্রদান করছেন বিভিন্নভাবে। একটা কথা কি আপনার মনে হয় না যে এই যে সম্প্রীতির বাংলাদেশ, বৈষম্য ভুলে যাবার বাংলাদেশ, ভেদাভেদ ভুলে যাবার বাংলাদেশ, এই বাংলাদেশ হারতে পারে না? এটাই আসলে বাংলাদেশ, এটাই বাংলাদেশের আপমর। অবশ্যই অবশ্যই আমি আপনার সাথে একমত। এই বাংলাদেশ হারতে পারে না। বাংলাদেশ এইভাবে তরুণরা যদি সামনে প্রতিটা দুর্যোগ মোকাবেলা করে তাহলে বাংলাদেশ কোনোদিনই পথ হারাবে না। এটা আমাদের জন্য একটা অনেক বড় আশার ব্যাপার। এটা দেখে আমরা সত্যি মানে সত্যি আমরা খুব আনন্দিত, এবং আমরা চাই সামনের বাংলাদেশ বিনির্মাণে প্রতিটা দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষ এবং ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ত উদ্যোগ, এই উদ্যোগ চলমান থাকুক। আমরা সেজন্য সার্বিকভাবে আমাদের কিছু সমস্যাও তৈরি হয়েছে। আমি যদি একটু বলি, সমস্যা শুধু উৎসাহের কথা বললে হবে না। আমাদের এখানে একটা জিনিস দেখতে পেয়েছি আমি, সমন্বয়হীনতার কিছুটা অভাব আমি দেখতে পাচ্ছি এখানে। সমন্বয়হীনতা বলতে আমি আপনাকে যদি স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য যারা ত্রাণ সংগ্রহ করছেন তারা নিজ উদ্যোগে ত্রাণ সংগ্রহ করছেন, অর্থ সংগ্রহ করছেন। সেই অর্থটা দিয়ে তারা নিজেরা যেটা মনে করছেন সেটা কিনছেন, কিন্তু অন্যান্যরাও একই জিনিস কিনছেন। কিন্তু ওখানে আসলে কি প্রয়োজন, কোন জায়গাটায় তারা যাবেন, কোন জায়গাটা যাওয়ার রাস্তা। এখানে আমাদের তালাত মাহমুদ আছেন, ওনার বাড়ি যদিও ফেনীর খুবই ভয়াবহ অবস্থা ছিল ফেনীতে। গতকালকে রাত 10:30টার দিকে বিদ্যুৎ এসছে। আমি দেখতে পেয়েছিলাম যে হলো ফেনীর অধিবাসী হিসেবে তালাত মাহমুদ কিছুক্ষণ পরপরই ফেনীর আপডেট জানাচ্ছিলেন, অসহায়ত্বের কথা বলছিলেন, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ মহিলারা যারা ছিলেন। তারপরে আপনার ফেনী তো 9টা উপজেলা মিলে ফেনী, আমি যদি ভুল না করি তালাত ভাই, আপনি আমাকে একটু শুধরে দিবেন। 9টা উপজেলার মধ্যে সবচেয়ে রিমোট অঞ্চল হচ্ছে পরশুরাম, যেটা একদম বর্ডার সংলগ্ন একটা জায়গা। সেই জায়গাটা এত পানি, ওই জায়গাটা দিয়েই পানিটা বেশি ঢুকেছে। এবং তারপর হচ্ছে সোনাগাজী, তারপর হচ্ছে এই অঞ্চলটাতে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা ওই অঞ্চলটাতে কতটুকু পৌঁছাতে পারছেন, যদিও সেখানে বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী তৎক্ষণাৎ উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তাদের পক্ষে পর্যাপ্ত ত্রাণ এবং পর্যাপ্ত বাহিনীর বোট নিয়ে সেখানে যাওয়াটা সম্ভব হয়নি। পরবর্তীতে হয়তো ধাপে ধাপে গিয়েছে। বন্যার ব্যাপকতা যখন ছিল তখন যদি আমাদের একটু আগাম সংকেত আমাদের থাকতো, যদি আবহাওয়া অফিসও জানতে পারতো। আমি যতটুকু জেনেছি আবহাওয়া অফিসকেও আমাদের সতর্কতা বার্তা পৌঁছানো হয়নি। একটা দেশের বন্যা পরিস্থিতি যখন হয় তখন তার পার্শ্ববর্তী দেশকে অবশ্যই সতর্কতা জারি করা হয়। জি, আমি এইটার পাশাপাশি আরেকটা জিনিস একটু আপনার, এই যে আমাদের আবহাওয়া অধিদপ্তরে যারা ছিলেন তারা সময় উপযোগী সতর্কতা জারি করতে পারেন না, এটা যেমন একটা ব্যর্থতার প্রসঙ্গ বলবো। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আমরা খেয়াল করি, তালাত মাহমুদ আপনার কাছে একটু শুনে করতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখেছেন যে এই বন্যাকে নিয়ে, এই হঠাৎ বন্যাকে নিয়ে বিভিন্ন ধরনের মতামত বাহাস চলছে। সেটা যেমন বাঁধকে কেন্দ্রিক,
সেটা হচ্ছে আমাদের সক্ষমতার কেন্দ্রিক, যে গত 16 বছরের যে উন্নয়নের ফাঁপানো গল্প শোনানো হচ্ছে, সেখানে আমাদের সক্ষমতা সব মিলিয়ে এক ধরনের বাহাস চলছে। এই বাহাসগুলো কোন কোন জায়গাকে আপনি আসলে গুরুত্ব দিয়ে দেখতে চান? আচ্ছা, প্রথমে আমি নোমান রহমান সাহেবের কয়েকটা কথা মনে করি। সমন্বয়হীনতার আমাদের অভাব অত্যন্ত বেশি ছিল। দেখুন, আমাদের এখানে কোনো কেন্দ্রীয় টাস্ক ফোর্স গঠন করা হয়, সেনাবাহিনী আলাদা, নৌবাহিনী আলাদা, আসুন্না আলাদা, টিএসএ ছাত্ররা আলাদা, লোকাল গভর্নমেন্ট মধ্যে কিছু ছিল না যে সুযোগ পেয়েছে 50,000 টাকা নিয়ে কিনে মুড়ি ছোলা কিনে ওদিকে রওনা দিয়েছে। কিন্তু তৎক্ষণাৎ প্রয়োজন ছিল, যেহেতু পরশুরাম অত্যন্ত রিমোট এরিয়া, ওইসব এলাকায় ফেনী ওই অঞ্চলে কখনো বন্যা সাইক্লোন খুব একটা হয় না। এই জন্য ওই অঞ্চলে ওই দুইটা জেলায় খুব একটা সাইক্লোন সেন্টার নেই। অনেকে বলছে যে বরিশাল থেকে লঞ্চ নিয়ে যেতে। এখানে মুহুরী নদীর পরে একটা ক্লোজার আছে, তারপর বঙ্গোপসাগর। আমাদের ওদিক দিয়ে কোনো লঞ্চ জাহাজ, বড় জাহাজ যাওয়ার কোনো পথ নেই। প্রয়োজন ছিল তৎক্ষণাৎ একটা টাস্ক ফোর্স করে হেলিকপ্টার দিয়ে তাদের রেস্কিউ করে কোনো একটা স্টেডিয়ামে কোনো একটা জায়গায় তাদের আনা, খাওয়া টাওয়া বা এইসব বিষয়ে ব্যবস্থা করার প্রয়োজন ছিল পরে। আচ্ছা, যেহেতু এখন নিউ জিওপলিটিক্স সারা পৃথিবীতে, গ্লোবাল ওয়ার্মিং, এ ধরনের আপদ বিপদ আমাদের আসবেই, সবারই আসবে, কিন্তু আমাদের এখানে প্রস্তুতি অত্যন্ত বেশি ঘাটতি আছে। এখন ইন্টারিম সরকার, এই ইন্টারিম সরকারই যে যেভাবে পারছেন কথা বলতেছেন, কেউ পাশের দেশ বিদেশি, কিন্তু কেউ কূটনৈতিক শিষ্টাচার নিয়ে কথা বলছেন না। ফারাক্কা ইস্যু, তিস্তা ব্যারেজ, গঙ্গা ব্যারেজ, এগুলো অনেক পুরনো ইস্যু। এগুলো নিয়ে একাডেমিক গবেষণা আলোচনার প্রয়োজন আছে। যেগুলো ডম্বুলা ক্লোজার অথবা ফারাক্কা বা ছেড়ে দিয়েছে, এই জন্য এদিকে পানি বেশি এসেছে, এটা সঠিক সঠিকও না। কারণ ওই দিকে ত্রিপুরাতে বাঁচানো যাচ্ছে না। ত্রিপুরার অতিরিক্ত পানি কোন দিকে, কোন বেশি নিয়ে যাবে, যেহেতু আমরা উজানে আমাদের দিকে আসবে। হ্যাঁ, আমাদেরকে আগে কোনো সতর্কবার্তা, কোনো নোটিশ, কোনো কিছু দিয়ে আমাদের জানানো হয়নি। ঠিক তেমনি আমাদের আবহাওয়া অধিদপ্তর, আমরা বাংলাদেশিরা সাধারণত আবহাওয়া অধিদপ্তর রিলাই করি না। তার কারণে আবহাওয়া অধিদপ্তর বলছে যে কিছু আগাম ঘোষণা দিয়েছিল, আমরা বাংলাদেশিরা শুধু ভয় পাই ঘূর্ণিঝড়ের সময় 12 নম্বর সিগন্যাল, 14 নম্বর সিগন্যাল, 10 নম্বর সিগন্যাল, 11 নম্বর মহাবিপদ। এর বাইরে আমরা এই ধরনের আগাম সতর্কতা খুব একটা আমলে নিই না। হ্যাঁ, হয়তো আবহাওয়া অধিদপ্তর নিয়মিত বুলেটিনে কিছু আমাদের আগাম সতর্কতা দিয়েছে, কিন্তু এটা যে এত ব্যাপক হবে ওই 3 জেলার কেউ কখনোই গত 55 বছর স্বাধীনতার আগে থেকেও এরকম কোনো ক্রাইসিস আমাদের আসেনি। আমাদের ঘূর্ণিঝড় হয়েছে, কিন্তু আমাদের এভাবে বন্যা কখনো আমাদের আটকাতে করে নাই। এটা আমাদের শিক্ষা, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তবে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের এখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট না, সেই গভর্নমেন্টও কিন্তু খুব দায়িত্বশীলতার সাথে পুরো বিষয়টি আপনি দেখভাল করছেন এবং বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন, এই তথ্য আমরা জানি। কিন্তু আপনার কথার মধ্যে একটা বিষয় এসেছে, আমি নোমান রহমানের কাছে এই প্রশ্নটি করতে চাই যে ভারতের প্রসঙ্গে যেটা বলা হচ্ছে যে ত্রিপুরার যে বাঁধ ছেড়ে দেওয়ার ব্যাপারটি, যে জানানোর একটা বিষয় ছিল হুট করে, মানে খুলে দেওয়া, বা তারা এক ধরনের ব্যাখ্যাও দিয়েছে যে খুলে গেছে অটোমেটিক। হ্যাঁ, তো এই বিষয় নিয়ে এক ধরনের ধোঁয়াশা এখানে আমি এবং সেটা নিয়ে কথা সংযোগ করতে চাই। জি, আমি একটা সংযোগ করতে চাই। জি বলুন। ডম্বুরা যে ড্যামটা আছে, এই ডম্বুরা ড্যাম থেকে আমি যতটুকু শুনি 1 থেকে 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। কিন্তু এই ডম্বুরা ড্যামের কারণে আমাদের এখানে, ওদের এখানে যে ক্ষতি হয় তার অর্থনৈতিক মূল্য, ক্ষতির মূল্য অনেক অনেক বেশি, যেটা কল্পনা করা যাবে না। এই বিষয়ে 1 মেগাওয়াট 2 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে যে ডম্বুরা ড্যামটা করা হয়েছে, জি, আপনি যে প্রসঙ্গটা তুলতে যাচ্ছেন, আমি যদি অত্যন্ত কঠিন বেশি।
আপনি যে প্রসঙ্গটা তুলতে যাচ্ছেন যে আসলে অভিন্ন নদী বিষয়ক যে বাঁধ দিয়ে বিভিন্ন জায়গায় পানির প্রবাহকে নিয়ন্ত্রণ করে ভারত তার মতো করে যে বিষয়গুলো করেছে, সেখানে আসলে বাংলাদেশের কিছু হিস্সা আছে, বাংলাদেশের ক্ষতিপূরণের কিছু বিষয় আছে। সেই প্রসঙ্গগুলো নিয়ে আসলে আহ, আহ, দুই পক্ষের মধ্যেই সংলাপ হওয়া উচিত, দরকার, এবং সেখানে বাংলাদেশের হিস্সা বুঝে নেওয়ার প্রয়োজনীয়তা বাংলাদেশের জনগণ উপলব্ধি করেছে। নোমান রহমান, আপনার কাছে যে প্রসঙ্গ এসেছিলাম সেই প্রসঙ্গের সাথে একটু যুক্ত করতে চাই যে সংকটের আরেকটা ভয়াবহ জায়গা যে আসলে উদ্ধার তৎপরতা এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য যাতায়াত ব্যবস্থা, নৌকা, বিশেষ করে ইঞ্জিন চালিত নৌকা বা স্পিড বোট, এটার এক ধরনের অভাব তৈরি হচ্ছে। যদিও অনেকেই এক্ষেত্রেও অনেক ধরনের সহায়তা আসছে, তারপরও এই ধরনের অভাব আমরা দেখছি। এইসব বিষয় নিয়ে যদি আপনি সার্বিকভাবে বলেন যে আর কিভাবে আমাদের এই দুর্গত মানুষদের পাশে আমরা দাঁড়াতে পারি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে হলো আসলেই অভাব, কারণ হচ্ছে ওই অঞ্চলটা কখনোই এত ব্যাপকভাবে প্লাবিত কখনোই হয়নি। আর ওই অঞ্চলটাতে যে নদী আছে সেই নদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে পরশুরামের মাতামুহুরী নদী। এছাড়াও হালদা নদী সহ বেশ কিছু নদী আছে, কিন্তু সেই নদীর পানির উচ্চতা কখনোই বিপদসীমার উপরে ওঠে না। এবং নদীগুলো আপনি জানেন, নদী শাসনের কারণে এবং বাঁধের কারণে, আমাদের পার্শ্ববর্তী দেশের বাঁধের কারণে নদী প্রায় প্রায় মৃত, খুব একটা বেশি পানি থাকে না সাধারণত। তো ওই নদীর পানি আকস্মিক ভাবে এভাবে উপচে পড়বে, এটা কারো কল্পনার ভিতরেই ছিল না। ইভেন আমাদের যারা নদী নিয়ে কাজ করেন, গবেষণা করেন, তারা বিগত দিনের পার্শ্ববর্তী দেশের মেঘালয় বা আসাম বা ত্রিপুরার যে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, যে দিনে ধরেন 200 মিলিমিটার বৃষ্টিও যদি হয়, তো সেই বৃষ্টিপাত বিগত দিনে তো হয়েছিল। সেই বিগত দিনের বৃষ্টিপাতের যে রেকর্ড ছিল, সেই রেকর্ডে যে পানি হয়েছিল সেই পানি তাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এইবার হঠাৎ করে তাদের ওখানেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের পরিমাণটা এত বেশি ছিল, এবং ত্রিপুরাও কিন্তু বন্যা হয়েছে, যার কারণে ডম্বুর বাঁধের যে পানি সেটা উপচে, পানিটা যখন উপচে পড়ে তখনই তারা বাঁধটা খুলে দেয়। যদিও ভারতীয় হাই কমিশনার ওনারা বলেছেন যে হলো বাঁধ আমরা খুলে দিইনি, বাঁধ অটোমেটিক খুলে গিয়েছে। তো এই বিষয় নিয়ে বেশ নেটিজেনরা বেশ সরব ফেসবুকে সহ সোশ্যাল মিডিয়াতে। তবে বাঁধ যেটাই ঘটেছে না কেন, এখন তো আমাদের বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের মানুষগুলাতে বাঁচাতে হবে, আমাদেরকে তাদেরকে ত্রাণ দিতে হবে, চিকিৎসা দিতে হবে, তারপরে পানিবাহিত রোগের থেকে উদ্ধার করতে হবে। আমি যদি আরেকটু আপনাকে ডিটেলটা বলতে চাই, সেটা হচ্ছে কাপ্তাই হ্রদের পানি প্রায় ছুঁই ছুঁই করছে, মানে পানির পরিমাণ এত এসছে যে কাপ্তাই হ্রদের পানি প্রায় ছুঁই ছুঁই করছে। এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে এই কাপ্তাই হ্রদের পানি 16টা নিয়ে গেট কিন্তু রাতেই সিদ্ধান্ত খুলে হয়েছে যে দেওয়ার অল্প সিদ্ধান্ত অল্প করে হয়েছে। ছেড়ে দেওয়া হবে, অল্প অল্প জি করে জি। পানি, যেটা আসলে আবার আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না আশা করি। হ্যাঁ, কিন্তু আপনার কাছে কিন্তু আমি আরেকটা প্রসঙ্গে একটু যেতে চাই যে আপনি বলছিলেন যে ত্রাণ সহায়তা আসলে এখানেই শেষ নয়, বিশেষ করে বন্যা পরবর্তী সময়ে পানি যখন নেমে যেতে থাকবে তখন আসলে অনেক ধরনের ক্ষত বেরিয়ে আসবে, কি ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং পুনর্বাসনে অনেক বেশি অর্থ লাগবে। সেইখানে আজকে বিকেলে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, এনজিওদের সাথে একটা মিটিংও করেছেন। সেই মিটিংয়ে এরকম আহ্বানও ছিল যে সবগুলো এনজিও সমন্বিতভাবে যেন কাজ করে, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন জন বিভিন্নভাবে ত্রাণ সামগ্রী নিয়ে, সহায়তা নিয়ে যাচ্ছেন, কিন্তু দুর্গম এলাকাতে অনেকেই পৌঁছতে পারছেন না। এবং আপনাদের কথার মধ্যে উঠে এসেছিল যে কোথায় কি লাগবে সেটা অনেকে জানছেন না, বুঝছেন না, তাতে করে এখন অসমন্বয় দেখা যাচ্ছে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বলেছেন যে সমন্বিতভাবে এনজিওগুলো যেন সমন্বিতভাবে কাজ করে এবং বন্যা পরবর্তী সময়ে যে পুনর্বাসন প্রক্রিয়া, সেখানে যে ধরনের সহায়তা লাগবে, বিদেশিরা বা প্রবাসীরাও অনেক ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছেন, সেগুলো যেন সমন্বিত হয়। এইখানে আপনি আসলে প্রবাসী বাংলাদেশের উদ্দেশ্যে কোনো আহ্বান রাখতে চান কিনা? আসলে প্রবাসীরা অনেক উদ্বিগ্ন, কারণ প্রবাসীরা দূর থেকে বসে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে বসে তাদের স্বজনদের এই আহাজারি যখন দেখছেন, তারা তারা কিন্তু নিজেদেরকে ধরে রাখতে পারছেন না। কিসের জন্য? কারণ তাদের বৃদ্ধ বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তানরা এখানে রয়েছেন। তারা দূর থেকে আমাদের দিকে তাকিয়ে আছেন যে আমরা কিভাবে এটাকে মোকাবেলা করছি। আমাদের নতুন সরকার মাত্র এসছেন, 1 মাসও পূরণ হয়নি,
এই মুহূর্তে প্রতিটা প্রতিষ্ঠান দুর্নীতি রাজনীতিকরণ কারণে মানে প্রায় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা যখন একের পর এক প্রতিটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংস করে দেওয়ার প্রায় দ্বার প্রান্তে, এই মুহূর্তে সরকার পরিবর্তন এবং সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নতুন করে তৈরি করা, কাঠামোগত দিক থেকে এবং সব দিক থেকে তৈরি করাটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। আপনাকে যদি আমি উদাহরণ হিসেবে বলতে যাই, যেই দুর্যোগ মোকাবেলা করবে, সেই দুর্যোগ মোকাবেলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা যেই সরকারি দপ্তরটি ছিল, আপনি জানেন ছাত্র জনতার আন্দোলনে কোনো এক কুচক্রী মহল সেই দুর্যোগ ব্যবস্থাপনাকে ভেঙে চুরে প্রায় মৃত বানিয়ে ফেলেছে। এই দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারি কর্মকর্তারা বসতে পারছেন না, তারা বিভিন্ন অফিসে বসে এই দুর্যোগ মোকাবেলার জন্য তারা অলরেডি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। তবে অবশ্যই স্থাপনাকে আমি গুরুত্ব দেই, কিন্তু গুরুত্বের পাশাপাশি স্থাপনায় মূল বিষয় নয়। যে কোনো স্থাপনায় বসেই এই সমন্বয়টা যদি ওনারা করে সুন্দর করে কাজ করতে পারেন, তাহলে এটা মোকাবেলা করা আরো সহজ হবে। আমাদের এখানে সংকটের অনেক অভাব, যেমন ধরেন অনেক সংকট আমাদের এখানে। সংকটের মধ্যে এক ধরনের সংকট হচ্ছে সমন্বয়ের সংকট, অর্থনৈতিক সংকট। আমরা যে শুকনো খাবারগুলা দিব, সেই খাবারগুলা ওনাদের ওখানে শুধু চিড়ামুড়ি খেলেই ওনারা থাকতে পারবেন না, কারণ ওনারা তো রান্না করতে পারবেন না ওখানে। তারপরে ওনাদের এক জায়গা থেকে অনেক রিমোট জায়গায় আটকে যারা আছেন তাদেরকে বোটে করে নিয়ে আসতে হবে। যেই জায়গাটা রাখবেন সেই জায়গাটা আসলে প্রস্তুত আছে কিনা। আমার জানা মতে ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী এবং কুমিল্লার খুবই প্রত্যন্ত অঞ্চলে সাইক্লোন সেন্টার গুলাকেই সাধারণত দুর্যোগ মোকাবেলায় ওই জায়গাটাকে স্থান হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু ওখানে এই ধরনের সাইক্লোন সেন্টার খুবই স্বল্প ধরনের সাইক্লোন সেন্টার, এবং স্কুলগুলোরও অবকাঠামো যা আছে এই 44টা জেলার 44 লাখ মানুষের আপনার হচ্ছে সেই জায়গায় অত্যন্ত 51 লাখ মানুষ পানিবন্দী এই মুহূর্তে, সেরকমই আমরা খবর পাচ্ছি। আরেকটা বিষয় আনতে চাই যে এই বন্যা, এই দুর্যোগ আমাদেরকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, যেটা দীর্ঘ সময় মানুষের মধ্যে কথা ছিল যে আমরা আসলে দুটো ভাগ হয়ে যাচ্ছি, আমরা সব সময় হচ্ছে বৈষম্যর মধ্যে থাকছি। সেখানে এই যে একসাথে হওয়া, জনসাধারণ বা নাগরিকের একতাবদ্ধ হওয়া, এই একতাবদ্ধ হওয়া ভবিষ্যতের বাংলাদেশকে কি সুফল দেবে বলে মনে করেন তালাত মাহমুদ? ইতিহাস অনেক পুরনো, ছাত্রদের ইতিহাস আরো পুরনো। আপনি জানেন 1952 সাল ভাষা আন্দোলন, 500 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, সর্বোপরি 71 মুক্তিযুদ্ধ। তারপরেও 1990 সালের এরশাদ বিরোধী আন্দোলন, গণ অভ্যুত্থান, এরশাদের ক্ষমতাচ্যুত করা, এবং সর্বশেষ 24 সালের 5ই আগস্ট ছাত্র জনতার বিজয়, একতা, ঐক্যবদ্ধতা, আমরা মনে করছি বাংলাদেশকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমাদের কিছু কিছু কাজ আমরা সমস্যা করতে পারি। প্রথমত দুর্নীতি, আর্থিক খাত, প্রধানত ব্যাংক খাত, আইন বিচার মন্ত্রণালয়, ইলেকশন কমিশন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলা, সর্বোপরি আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা সংস্কার করে রাজনীতি মুক্ত করতে পারি, তাহলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে, এটার কিছু নমুনা আপনারা ইতিমধ্যে দেখেছেন। যেমন রেমিটেন্সের যে প্রবাহ, এটা অন্য কোন সরকারের আমলে এত দ্রুত টাকা রেমিটেন্স আমি তো শুনেছি সম্ভবত 37% বেশি রেমিটেন্স এসেছে এই ইন্টারিম গভর্নমেন্ট বলি। এই সময় আমাদের এটা যদি অব্যাহত রাখি, আমাদের ইন্টারিম সরকার যে এজেন্ডা নিয়ে এসেছেন সেই এজেন্ডা যদি পুরোপুরি বাস্তবায়ন করতে পারেন, আমাদের ছাত্র এবং জনতার মধ্যে যে ইউনিটি থাকে, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যদি রাজনীতি করতে পারি, রাজনীতি মুক্ত করতে পারি, আমি মনে করি বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। কিন্তু ধন্যবাদ আপনাকে নোমান রহমান। আপনার কাছে আর একটা বিষয় আমি একটু তুলে ধরতে চাই যে বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে আমরা দেখি যে
উদ্ধার তৎপরতা যেমন চলে, সহযোগিতার তৎপরতা যেমন চলে, তেমনি এক শ্রেণীর মানুষ হচ্ছে উৎসুক জনতা, সেলফি জনতা, কন্টেন্ট বানানোর প্রতিযোগিতায় মত্ত জনতা। এবং এরকম ঘটনা কিন্তু এই বন্যা কবলিত এলাকাতেও ঘটছে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের উৎসুক জনতা, দেখতে যাওয়ার জনতা, বন্যা ট্যুরিজমের মতো বিষয়গুলো নিয়ে তারা চলছেন। তাতে এক ধরনের উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে, এলাকার মানুষের ছোট ছোট সমস্যা তৈরি হচ্ছে। এই যে সচেতনতা, জনসচেতনতা বা নাগরিক দায়িত্ব, সেটা নিয়ে কি আপনি কিছু বলতে চান কিনা? আসলে এই ধরনের দুর্যোগ নিয়ন্ত্রণ করাটা যদি আপনি সমন্বয় না করে নিয়ন্ত্রণ করতে যান, তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে। এবং যেটা হয়েছে এখানে আমরা দেখতে পেয়েছি, উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণের জন্য যে পরিমাণ এখান থেকে গাড়ি গিয়েছে, ওই পরিমাণ গাড়ি ঢোকার মতো অবস্থায় সেই অঞ্চলটা নেই। আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের দিকে যদি তাকাই, আপনি দেখতে পাবেন হাজার হাজার ট্রাক, বাস, মিনি বাস বা কভার ভ্যান, মানে সবাই বসে আছে, কারণ গাড়িটি আপনি অতদূর যেতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে হলো, যারা এখান থেকে ত্রাণ নিয়ে গিয়েছেন তারা নিজেরা ছক বসে বা যারা এটা নিয়ন্ত্রণ করছেন, যে আপনি যদি এই ধরনের দুর্যোগ মোকাবেলায় একটা টাস্কফোর্স গঠন করা হতো, সেই টাস্কফোর্স সেন্ট্রালি যদি বিভিন্ন ধরনের তথ্য জাতির কাছে সরবরাহ করা হতো, সেই টাস্কফোর্স তখন বলে দিতে পারতো যে কোন অঞ্চলটাতে আমাদের বন্যা ত্রাণ পৌঁছায়নি, কোন অঞ্চলটাতে আমাদের বাহিনী অথবা সাধারণ মানুষকে উদ্ধারের জন্য এখনো যাওয়া সম্ভব হয়নি। তাহলে যদি সেন্ট্রালি এটাকে মানে ওইভাবে করে ইনস্ট্রাকশন আসতো, তাহলে এটা সহজ হতো। আর পাশাপাশি আপনি জানেন, আমাদের দেশের উঠতি বয়সের অনেক ইউটিউবার আছে, গণমাধ্যম কর্মী আছে, সবারই তথ্য সংগ্রহের জন্য একটা চাহিদা থাকে। সেই তথ্য সংগ্রহের চাহিদা পূরণের জন্য সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে একরকম বিশৃঙ্খলা তৈরি হয়। আমি এটাকে অবশ্যই নেগেটিভ ভাবে দেখতে চাই না আমি, কারণ তথ্য তুলে আনার অবাধ স্বাধীনতা অবশ্যই সবার আছে, কিন্তু সেটা যদি কোনো বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়, সেটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক। পাশাপাশি আমরা এটাও দেখেছি যে হলো, ত্রাণ সংগ্রহ করতে যারা যাচ্ছেন, ত্রাণ সংগ্রহের নামে কিছু মানুষ বাসায় গিয়ে চুরি ডাকাতি করছেন, সেই তথ্যও আমাদের কাছে আসছে। কারণ যারা আশ্রয়ের খোঁজে তাদের ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল, সেই সমস্ত জায়গা ওনারা নিরাপদে রেখে যেতে পারেননি বা তালা দিয়ে যেতে পারেননি। কাকে দিয়ে যাবেন? কোনো অবস্থায় সেটা নেই, সেটা ফাঁকা পড়ে আছে। এক শ্রেণীর মানুষ হয়তো সেখানে গিয়ে সেই ধরনের হচ্ছে আপনার চুরি ডাকাতি, এই ধরনের জঘন্য কাজ করছে। কিন্তু ওইটা নিয়ন্ত্রণ করার জন্য সেই সেই ব্যবস্থাপনাটা বা আইন শৃঙ্খলা বাহিনী বা যারা ত্রাণ দিচ্ছেন, এখানে মানুষকে আগে বাঁচাতে হবে, মানুষকে আশ্রয়কে আগে প্রায়োরিটিতে দিতে হবে, যার কারণে ওইটাতে নজর দেওয়া সম্ভব হচ্ছে না। কিছু বিশৃঙ্খলা তো অবশ্যই আছে। আমরা আমরা বিকেলবেলা দেখেছি যে হলো, আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা বলেছেন সমন্বিতভাবে বন্যা মোকাবেলার জন্য আহ্বান জানিয়েছেন। এই সমন্বিতভাবে বন্যা মোকাবেলার আহ্বানের পরপরই সেনাবাহিনী কিছুটা দায়িত্ব নিয়েছেন। সেনাবাহিনী, নৌবাহিনী তারা কিছুটা ছক কষে কোন অঞ্চলটাতে একেবারেই যাওয়া সম্ভব হয়নি, কোন অঞ্চলটাতে সাধারণ ত্রাণ যারা দিতে গিয়েছেন সেখানে মানে যে পৌঁছাতে পারছে না, তাদের কাছ থেকে ত্রাণ নিয়ে সেই পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা তারা করছেন। আপনি উদাহরণস্বরূপ যদি আমি একটা জিনিস বলতে চাই, আপনি দেখেন আমাদের ইসলামিক স্কলার আহমেদুল্লাহ হুজুরের কথা যদি আমি দেখি, ওনাকে দেখলাম যে উনি সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যে পরিমাণ ত্রাণ সংগ্রহ, প্রায় 20 কোটি টাকার উপরে ত্রাণ সংগ্রহিত, 20 কোটি টাকা, এটা অভূতপূর্ব একটা ব্যাপার, অভূতপূর্ব। এবং শুধু তাই না, ওনার ওখানে ত্রাণ দিতে মানুষ আসেনি, স্বেচ্ছাশ্রম দিতেও মানুষ এসেছিলেন। এত মানুষ স্বেচ্ছাশ্রমের জন্য এসেছিলেন, তাকে পরবর্তীতে বলতে হয়েছে যে না, আমাদের আপাতত সেই স্বেচ্ছাশ্রমটা দরকার নেই, যদি পরবর্তীতে দরকার হয় আমি আপনাদেরকে জানাবো। ওনারা কিন্তু আমাদের প্রশাসনের যে ইনস্ট্রাকশন গুলা, সেই ইনস্ট্রাকশন গুলা ওনারা ফলো করেছেন। বিদ্যানন্দ ফাউন্ডেশন তারা আমাদের ইনস্ট্রাকশন গুলাকে ফলো করেছেন।
এইরকম অর্গানাইজেশন, বড় বড় অর্গানাইজেশন যারা আছে তারা কিন্তু সমন্বয়ের মাধ্যমে কাজ করার চেষ্টা করছেন, কিন্তু আমাদের অতি উৎসাহী জনতা সাধারণ মানুষকে সাহায্য করার জন্য তারা দিকবিদিক ভাবে যখন মানুষকে সাহায্য করতে যান তখনই কিছুটা বিশৃঙ্খলা হয়। তা আমি মনে করি যে ভবিষ্যতে যখন দুর্যোগ মোকাবেলা করতে হবে, এই ধরনের দুর্যোগ মোকাবেলায় আমাদের একটা নিয়মিত টাস্ক ফোর্স গঠন করা উচিত। যে কোনো দুর্যোগ মোকাবেলায়, সেটা বন্যা হতে পারে, ভূমিধস হতে পারে, সেটা আগুনের ব্যাপার হতে পারে, ভূমিকম্প হতে পারে, কারণ আমরা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আমরা এটা মোকাবেলা করতে অবশ্যই সক্ষম হব। এবং বাংলাদেশিরা বিশ্বাস করে সবসময় যে মানুষ মানুষের পাশেই থাকবে, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা মানুষ মানুষের পাশে। আমরা এতক্ষণ যে আলাপগুলো করলাম সেখান থেকে বেশ কিছু তথ্য এরই মধ্যে দিয়েছে। আমি আরো কিছু তথ্য এর মধ্যে দিয়ে রাখতে চাই। যুগান্তর পত্রিকা বন্যা নামে একটি সেগমেন্টই করেছে, সেখানে যে নিউজগুলো আছে নিউজ ফিড থেকে কিছু তথ্য দিয়ে রাখি যে ভয়াবহ বন্যার কবলে তিনটি দেশ, চীনের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিং এ আকস্মিক বন্যায় 11 জনের মৃত্যু হয়েছে, বাংলাদেশ এবং ভারত এই প্রসঙ্গ তারা তুলেছে। বন্যার্তদের 1 কোটি টাকা অনুদান দেবে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড 1 কোটি টাকা অনুদান দেবার ঘোষণা করেছে। বন্যার্তদের পাশে দাঁড়ালো ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা, তারাও আসলে এগিয়ে আসতে চায়। বন্যা মোকাবেলায় এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, এটা প্রধান উপদেষ্টার ঘোষণা। বন্যা দুর্গতদের পাশে পুলিশ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করছে। এটা পুলিশের মানে আমরা জানি যে পুলিশ একটা মানে এক ধরনের ভঙ্গুর অবস্থায় ছিল, সেখান থেকে তারাও কিন্তু ত্রাণ বিতরণে অংশ নিচ্ছে। এটা একটা বাংলাদেশের জন্য সুখবরই বলবো। ইউএস বাংলা এয়ারলাইন্স তারা একদিনের বেতনের অর্থ বন্যার্তদের দিয়েছেন। আপনি কাপ্তাই প্রসঙ্গ এনেছিলেন, কাপ্তাই বাঁধের কথা। রাতেই খুলে দেওয়া হচ্ছে কাপ্তাই বাঁধের 16টি গেট, সতর্কতা জারি, কিন্তু ভীত হবার কোনো কারণ নেই, আস্তে আস্তে পানি ছেড়ে দেওয়া হবে। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা। দেখেন আরেকটি পাশে দাঁড়ানোর খবর। বন্যায় 18 জনের মৃত্যু, যেটা আমি আগেই আপনাদের বলেছিলাম। সবকিছু মিলিয়ে আমরা যেটা দেখছি যে ধীরগতিতে উন্নত হচ্ছে বন্যা পরিস্থিতি। বন্যা ইস্যুতে ভারতকে যে বার্তা দিলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান, যে প্রসঙ্গ আমরা তুলেছিলাম যে বাংলাদেশ আসলে বিভিন্ন অভিন্ন নদীগুলোকে যে বাদ দিয়ে তাদের মতো করে ব্যবহার করছে, সেখানে বাংলাদেশের যে হিস্সা আছে সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনার দাবি রাখে। সব মিলিয়ে বন্যায় যেমন আছে হাহাকার, বন্যায় তেমন একটা সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন কিন্তু এই বন্যা এই দুর্গত সময় আমাদের দেখাচ্ছে। আমি যদি শেষ করতে চাই এই আলোচনা একটা সম্ভাবনার কথা দিয়ে শেষ করতে চাই। সত্যি কথা বলতে বন্যার্তদের জন্য আজকে যেভাবে জাতি ঐক্যবদ্ধ হয়েছে, এইটা সত্যি বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের জন্য একটা আশার বাণী। আমি মনে করি আমাদের বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় আমাদেরকে ঠিক একইভাবে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে আরো সুসংগঠিত ভাবে এবং খুব আন্তরিক ভাবে, মানবিক ভাবে বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। আপনি যদি আজকে যে উদাহরণ আমরা দেখলাম, বন্যার্তদের জন্য জাতি ঐক্যবদ্ধ হলো, এই ঐক্যবদ্ধ ধারাবাহিকতা আমাদের চলমান থাকবে, এটাই আমি আশা করি। আমাদের এই বন্যাদের জন্য কিন্তু আমাদের এখনই সবকিছু শেষ হয়ে যায়নি, কারণ আমরা কিন্তু এখনো আবহাওয়া অফিসের পূর্বাভাস পাচ্ছি আগামী 2 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং চট্টগ্রামে পাহাড় ধসের সম্ভাবনা আছে। সুতরাং আমরা মনে করি আমাদের এই স্পিরিট, আমাদের এই চেষ্টা চলমান থাকবে, এবং আমাদের দেশে বিদেশে যত আমাদের আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, এবং আমাদের যেভাবে করে সাহায্য সহযোগিতা করছে সবাই যে জায়গা থেকে এইটাকে আরেকটু সুসংগঠিত হয়ে এবং সরকারের সহযোগিতা, সরকারের মাধ্যমে যদি আমরা সেগুলা পৌঁছে দিতে পারি, তাহলে এটা সুন্দর সবার কাছে পৌঁছবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে ধন্যবাদ তালাত মাহমুদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।
নিশ্চয়ই ভালো থাকবেন। কথা হবে আবারও নিউ ইয়র্ক বাংলা লাইফের এই আয়োজনে। প্রিয় দর্শক, যারা এতক্ষণ নিউ ইয়র্ক বাংলা লাইফের কোন পথে বাংলাদেশ এই আয়োজনটি দেখছিলেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং একসাথে বলতে চাই যে আজকে যে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বন্যার্থদের পাশে দাঁড়াবার যে আকুতি ভালোবাসা আমরা দেখছি, এই বাংলাদেশই তো আমরা দেখতে চেয়েছিলাম। হারবে না এই বাংলাদেশ এগিয়ে যাবে, বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে, এটাই হোক আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন, সেই প্রত্যাশা নিয়ে আমি রানা ইসলাম আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।